সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আমি রাতুল ভূতবেলার নতুন একটি এপিসোড নিয়ে রেডিও সারাবেলা ৯৮.৮ FM-এ চলে এলাম। সেই সঙ্গে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন রেডিও সারাবেলার একমাত্র ফেসবুক পেজ রেডিও সারাবেলা ৯৮.৮ FM থেকে। আমরা বরাবরের মতোই আমাদের স্থানীয় যারা শ্রোতা আছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন অতিথিকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আজকেও এর ব্যতিক্রম কিছু হয়নি। আমাদের স্টুডিওতে আছেন একজন অতিথি, সেই সাথে আরও রয়েছে ভয়ানক একটি মেইল। একটি বললে ভুল হবে, দুটি মেইল আছে। যদি সময় হয় আমাদের অতিথি ঘটনা বলার পর তাহলে আমরা দুটি মেইল পড়ব। সো এই মুহূর্তে খুব বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। শুরুতেই আমার হাতে যে মেইলটি রয়েছে এটি আমাদেরকে পাঠিয়েছেন রেডিও সারাবেলার নিয়মিত শ্রোতা, অর্থাৎ ভূতবেলার নিয়মিত শ্রোতা জাহিদুল ইসলাম বরকত ভাই। উনি ইতালিতে থাকেন, একজন প্রবাসী। উনি এর আগেও বেশ কয়েকটি মেইল করেছিলেন আমাদেরকে, ওনার লেখাগুলো চমৎকার হয়। আজকে উনি যে মেইলটি পাঠিয়েছেন আমি উনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জাহিদুল ইসলাম বরকত, আমি একজন ইতালি প্রবাসী। তাই স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব না, তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। আমার বাড়ি শরীয়তপুর জেলা নড়িয়া থানা ঘড়িসার ধীরপাড়া গ্রামে। রাতুল ভাই, আপনাকে পাঠানো এটি আমার তৃতীয় ঘটনা। ভালো লাগলে ভূতবেলায় প্রচার করার অনুরোধ জানাচ্ছি। ঘটনার শুরুতেই সকল শ্রোতাদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ যে ঘটনাটি শেয়ার করব এটা আমার বন্ধু নাজমুলের দূর সম্পর্কের এক মামার সঙ্গে ঘটে যাওয়া। ঘটনাটি নাজমুলের কাছ থেকে সংগ্রহ করা, তাই আমি নাজমুলের মতো করেই উপস্থাপন করছি। ঘটনার সময়কাল 1996। আমার সেই মামার নাম ছিল মিলন ব্যাপারী। মামা প্রচণ্ড ক্যারাম বোর্ড খেলার নেশা বা ঝোঁক ছিল, যার জন্য তিনি নিয়মিত নানার থেকে বকাও শুনতে হতো মামার। 1996 সালের এসএসসির পরীক্ষার্থী ছিলেন মিলন মামা। এজন্য তাকে আরও বেশি চাপে রাখতেন পরিবারের সদস্যরা, যাতে ক্যারাম খেলতে গিয়ে মামার পড়ালেখার ক্ষতি না হয়। তাই দিনের বেলা মামা ক্যারাম খেলার তেমন সুযোগ পেত না। বলে রাখা ভালো, মামার পড়ার ঘরটা আলাদা ছিল এবং রাতে পড়া শেষ করে সেই ঘরেই মামা ঘুমিয়ে থাকত। তাই মামা প্রায়ই রাতের বেলা চুরি করে ক্যারাম খেলতে চলে যেত, আর যাওয়ার আগে তার পড়ার ঘরের হ্যারিকেনটা জ্বালিয়ে রেখে যেত, যাতে করে পাশের ঘর থেকে নানা মনে করেন যে মিলন মামা পড়ছে। সুযোগ পেলেই মিলন মামা রাত 8টার দিকে বাসা থেকে চুপি চুপি বের হয়ে চলে যেত সেই চায়ের দোকানে, যেখানে মামা নিয়মিত ক্যারাম বোর্ড খেলার জন্য যেত। আর মামাদের বাড়ি থেকে ক্যারাম খেলার সেই দোকানে যেতে হলে পড়তো একটি বড় বিল। বিলের মাঝখান দিয়ে এঁকে বেঁকে যাওয়া রাস্তা ধরে প্রায় 15 মিনিট হাঁটতে হতো। এই রাস্তার দুপাশে ছিল সারিবদ্ধ গাছ। অর্থাৎ উনি লিখেছেন, এই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কয়েকশো তাল গাছ, আর গাছের দুপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ধানি জমি। ঘটনার দিন রাতের বেলা ভরা পূর্ণিমা ছিল। দিনের মতোই ঝকঝক করছে চারপাশ। মামা যথারীতি তার পড়ার ঘরে হ্যারিকেন জ্বালিয়ে চুপি চুপি ঘর থেকে বের হয়ে ক্যারাম খেলার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়ল। বাসা থেকে বের হতেই মামা শুনতে পায় পাশের বাড়ির একটা বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টা মামা আমলে না নিয়ে ক্যারাম খেলার জন্য সেই আঁকাবাঁকা রাস্তা ধরে সেই চায়ের দোকানে চলে গেল। যথারীতি
ক্যারাম খেলা শেষ করে মামা প্রায় রাত 10টার দিকে বাড়ির পথে রওনা করল। শুনশান নীরবতা, চারপাশ, রাস্তায় মামা ছাড়া আর একটি লোকও নেই। মামার একটু ভয় লাগছে, তাই গুনগুন করে গান গাইতে গাইতে তাল গাছে ঘেরা রাস্তা দিয়ে বাড়ির দিকে এগুচ্ছে। হঠাৎ করে মামা লক্ষ্য করল একটা 4-5 বছরের ফুরফুটে ছেলে বাচ্চা দৌড় দিয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল, আর পাশের ধানি জমিতে নেমেই বাচ্চাটি কান্না শুরু করে দিল। খুব মায়া মাখা সুরে কান্না করছে ছেলেটি। মামা ব্যাপারটা বোঝার জন্য আশেপাশে তাকালো। মিলন মামা মনে করলো হয়তো আশেপাশে কারো বাড়ির বাচ্চা হবে, কিন্তু বিলের এই মাঝখানে কোনো বাড়িঘর না থাকায় কাউকেই খুঁজে পেল না মামা। তাই এবার ওই বাচ্চাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবু তোমার বাড়ি কোথায়? কার সাথে এত রাতে এখানে এসেছ? বাচ্চাটি তখন খুব কান্না করছিল আর হাত বাড়িয়ে মামার কোলে উঠতে চাইল। মিলন মামাও সরল মনে বাচ্চাটিকে কোলে তুলে কান্না থামানোর চেষ্টা করলো, আর আগের মতো আবারও একই প্রশ্ন করতে থাকলো, তোমার বাড়ি কোথায়? বাচ্চাটি কান্নারত অবস্থায় হাতের আঙুল তুলে সামনের গ্রাম অর্থাৎ মামাদের গ্রামের দিকে ইঙ্গিত করল। মামা ভাবল সন্ধ্যায় যে বাচ্চাটি হারিয়ে গেছিল সেই বাচ্চাটাই হবে হয়তো, তাই সে বাচ্চাটিকে কোলে করে আপন মনে হাঁটা শুরু করলো গ্রামের দিকে। আবারও সেই গুনগুন করে গান গাইতে লাগলো। একটা সময় বাচ্চাটির কান্না থেমে গেল। মিলন মামা আবারও বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো, বাবু তোমার বাসা কোথায়? তোমার নাম কি? কিন্তু বাচ্চাটি তখনও চুপ, আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে আর মিটিমিটি হাসছে। মামার বেশি প্রশ্ন না করে সামনের দিকে এগোচ্ছে। কিছু দূর যাওয়ার পর মামা অনুভব করছে তার কোলের বাচ্চাটি ক্রমাগত বেড়ে যাচ্ছে, ওজন বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে বাচ্চাটিকে পেছন থেকে কেউ একজন টেনে ধরে রেখেছে। মামা শুরুতে ব্যাপারটিতে ভয় না পেলেও কিছু এবার একটু ভয় পেয়ে গেল। পিছন ফিরে দেখতে চাইল ঘটনাটি আসলে কি, কিন্তু মামা পেছনে তাকানোর সাহস পাচ্ছিলেন না। তাই সে ভাবল বিলের এই রাস্তা শেষ করে তাদের বাড়ির রাস্তায় ওঠার পর তিনি পেছনে তাকাবেন। তাই সে সামনে যত দ্রুত এগোতে লাগলো। এদিকে মামা যত এগোচ্ছে তার কোলে থাকা বাচ্চাটির ওজন ততই বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে মিলন মামা বাড়ির কাছে যখন চলে আসলো, এবার সে সিদ্ধান্ত নিল পেছনে তাকাবে। রাতুল ভাই পেছনে তাকিয়ে পূর্ণিমার আলোয় মামা যা দেখল তার জন্য মোটেও তিনি প্রস্তুত ছিলেন না। সে দেখল বাচ্চাটিকে সে যেখান থেকে কোলে তুলে নিয়েছিল ঠিক সেখান থেকে বাচ্চাটির একটি পা লেগে আছে, আর বাচ্চাটিকে নিয়ে সে যতদূর চলে এসেছে ততদূর পর্যন্ত সেই পাটি লম্বা হয়ে আছে, আর অন্য আরেকটি পা মামার কোলেই রয়েছে। এবার মামা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। বাচ্চাটির দিকে তাকাতেই মামা দেখতে পেলেন সেই ফুটফুটে বাচ্চাটির চেহারা এখন প্রচণ্ড বিভৎস অবস্থায় আছে। মনে হচ্ছে আগুনে পুড়ে সমস্ত মুখ ঝলসে গেছে, চেহারায় বড় বড় ফোসকা পড়ে আছে, আর মনে হচ্ছে চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। ঠিক তখনই বাচ্চাটি খিলখিল করে হাসি দিয়ে ওঠে। মিলন মামা এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে বাচ্চাটিকে কোল থেকে সজোরে আছাড় মেরে মাটিতে ফেলে দেয় এবং বাড়ির দিকে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে দৌড় শুরু করে। ঠিক তখনই সেই বাচ্চাটি 2 হাত দিয়ে মামার পা চেপে ধরে, মামাকে মাটিতে ফেলে দিয়ে পেছনে টানতে শুরু করে এবং বাচ্চাটি উচ্চস্বরে বলতে থাকে, আমি একটি বাচ্চা, তবুও তুই আমাকে এইভাবে আছাড় দিলি। আর এদিকে মামা মাটিতে হামাগুড়ি দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতে থাকে। এইভাবে অনেক সময় টানা হেঁচড়া হতে থাকে তাদের মধ্যে।
মামা ক্রমাগত চিৎকার দিয়েই যাচ্ছে। মামার মনে হচ্ছে এটা কোনো সাধারণ বাচ্চা না। মামার মনে হলো প্রাপ্তবয়স্ক 2 থেকে 3 জন তার পা টেনে ধরে রেখেছে। একটা সময় মামা ওখানেই জ্ঞান ফিরলেন। আচ্ছা, মামার জ্ঞান হারিয়ে গেল। মামার যখন জ্ঞান ফেরে তিনি জানতে চায় সে বাসায় কিভাবে আসলো। উত্তরে নানি অর্থাৎ মামার মা বলল, মামার চিৎকার শুনে নাকি নানাসহ বাড়ির সবাই বের হয়ে যায়, আর রাস্তার দিকে যেতেই মামাকে মাটিতে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে। এবার বাড়ির সবাই মামাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল কাল রাতে। মামা তখন তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। তার মুখে সবকিছু শুনে নানা তার জন্য একজন কবিরাজ নিয়ে আসে। তারপর কবিরাজ মামাকে ঝাড়ফুঁক করে কিছু তাবিজ দিয়ে চলে যায়। এইভাবে 2-3 দিন চলে যায়। মিলন মামা কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু একদিন রাতে মামা সেই পড়ার ঘরে ঘুমোচ্ছে, হঠাৎ করেই অচেনা কারো এক কণ্ঠে ডাক শুনতে পেলেন। এক করুণ সুরে কেউ একজন মামার নাম ধরে ডেকেই যাচ্ছে। ডাকটা এমন ছিল যেমন, মিলন, এই মিলন, আর কত ঘুমোবি? মামা হ্যারিকেনের আলোটা বাড়িয়ে কে ডাকছে সেটা দেখার চেষ্টা করল, কিন্তু হ্যারিকেনের আলোটা বাড়াতেই সেই ডাকটি বন্ধ হয়ে যায়। মিলন মামা মনে করল মনের ভুল, তাই হ্যারিকেনের আলোটা কমিয়ে আবারও ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। কিছুক্ষণ পর, বেশ কিছু সময় পার হবার পর, মামা তার ঘরের ভিতরে একটা বাচ্চা দৌড়ানোর শব্দ পেল। মামা আবারও হ্যারিকেনের আলোটা বাড়িয়ে জিনিসটা খোঁজার বা বোঝার চেষ্টা করলো। এবার মামা দেখে ঘরের ভেতর 2 জন অপরিচিত বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তাদের সামনে সেই ফুটফুটে 2টি বাচ্চা খেলা করছিল। মিলন মামা জিজ্ঞাসা করল, কারা আপনারা? প্রতি উত্তরে একজন বৃদ্ধ লোক মোটা গলায় বলে ওঠে, গত 3 দিন আগে আমার বাচ্চাটিকে তুই আছাড় দিয়েছিলি। তুই কি মনে করেছিস তোকে এত সহজেই ছেড়ে দেব? এই বলে বৃদ্ধা 2 জন শূন্যে ভাসতে ভাসতে মামার খাটের উপর উঠে বসে। একজন মামার পা আর অন্যজন মামার গলা চেপে ধরে। গলা চেপে ধরার কারণে পাশের ঘর থেকে নানা নানিকে ডাক দেওয়ার মতো ক্ষমতাও হারিয়ে ফেলেছে মামা। তবে মামার মাথায় সেই সময় হঠাৎ একটা বুদ্ধি আসে। যেহেতু মামার ঘরের বেড়াটা ছিল টিনের, তাই কোনো যে করেই হোক উনি টিনের বেড়াতে আঘাত করা যায় তাহলে, আচ্ছা যেহেতু কোনোভাবে যদি টিনের বেড়াতে আঘাত করা যায় তাহলে সেই শব্দ শুনে পাশের ঘর থেকে কেউ আসবে তাকে বাঁচাতে। তাই মিলন মামা কোনো মতে তার হাত টিনের সাথে সজোরে আঘাত করতে থাকে। এরপরেই আরেকটা ঘটনা ঘটে। টিনে আঘাত করতেই মিলন মামা দেখে এবার সেই বাচ্চা 2টি তার হাত চেপে ধরেছে। এবার মামার চুল পরিমাণ নড়াচড়ারও ক্ষমতা নেই। মিলন মামা এবার ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। এক পর্যায়ে মামা ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরতেই মামা দেখে কবিরাজ তার ঘরে বসে আছে, আর বাড়িতে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, আর নানি প্রচণ্ড কান্না করছে। মামা জিজ্ঞাসা করে, বাড়িতে এত লোকজন কেন? এরপর নানি যা বলে তা এমন ছিল, আমরা কাল রাতে তোর ঘরের টিন পেটানোর শব্দ পেয়ে বাইরে চলে আসি। এরপর তোর ঘর থেকে অনেক গোঙানির শব্দ পাই। পরে তোর বাবা তোর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকেই দেখি তুই মাটিতে পড়ে আছিস, আর তোর শ্বাস প্রশ্বাস বন্ধ। পরে তোকে আমাদের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাই। সে তোকে দেখে প্রথমে মৃত ঘোষণা করে। এই ঘোষণা শুনে তোকে যখন আমরা বাড়িতে নিয়ে আসতে থাকি, রাস্তার মধ্যে তুই হাঁচি দিয়ে উঠিস। তারপর আবারও সেই চিকিৎসকের কাছে নিয়ে যাই। পরে সে তোকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং তোর বাবার সাথে সাথে তোর বাবা কবিরাজকেও খবর দেয়। এখন প্রায় 12-13 ঘন্টা পর তোর জ্ঞান ফিরল। এরপর কবিরাজ মামাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল কাল রাতে। পরে মামা সব কিছু খুলে বলে। তাদের সব কিছু শোনার পর কবিরাজ ধ্যানে বসে এবং কবিরাজের পালিত জিনের সাথে অনেক সময় কথা বলে। জিনদের সাথে কথা বলা শেষে কবিরাজ মামাদের বাড়ির 4টি কোণায় 4টি তাবিজ গেড়ে দেয় এবং মামার শোবার ঘরে একটি তাবিজ ঝুলিয়ে দিয়ে যায়।
এর পাশাপাশি মিলন মামাকেও কয়েকটা নতুন তাবিজ দিয়ে যায় আর বলে যায় 40 দিন পর্যন্ত যেন মামা বাড়ির এই সীমানার বাইরে বের হতে না পারে, মামা যেন রাতে একা না ঘুমায়, এবং 40 দিন রাতের বেলা যা কিছুই হোক মামা যেন কোনো অবস্থাতেই ঘরের বাইরে বেরোতে না পারে। কবিরাজের বলা নিয়ম মতো সব কিছু করা হলো। তবে এই 40 দিন রাতের বেলা বেশ কিছু মজার ঘটনা ঘটতে থাকে। প্রায় রাতেই মামা শুনতে পেত অনেক পরিচিত লোক তার শোবার ঘরের চারপাশে ঘুরে ঘুরে কান্না করছে। আবার কোনো কোনো দিন শুনতে পেত পরিচিত কেউ বাড়ির বাইরে থেকে মামার নাম ধরে ডাকছে, কিন্তু এই কান্না বা ডাকার শব্দ কেবলমাত্র মিলন মামা একাই শুনত, বাড়ির অন্য কেউ শুনতে পেত না। এইভাবে 40 দিন কেটে গেল। 40 দিন পর আবারও কবিরাজ মামাদের বাড়িতে এসে মিলন মামাকে 7 ঘাটের পানি আর কাঁচা দুধ দিয়ে গোসল করায় এবং আগের দেয়া তাবিজগুলো দিয়ে নতুন আরেকটা তাবিজ দিয়ে যায়। এরপর থেকে আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রাতুল ভাই, এই ছিল আমার বন্ধু নাজমুলের দুঃসম্পর্কের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে সবার উদ্দেশ্যে প্রচার করার অনুরোধ রইল। রাতুল ভাই, বেশ কয়েকদিন যাবত অনেক কাজের চাপ, শত ব্যস্ততার মধ্যে ঘটনাটি লিখেছি। প্রায় 40 দিন সময় লেগেছে ঘটনাটি লিখতে। দুঃখিত, 4-5 দিন লেগেছে ঘটনাটি লিখতে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গত সপ্তাহ থেকে আমার কাজের টাইম চেঞ্জ হওয়াতে এখন লাইভ অনুষ্ঠান শুনতে পারছি না, কিন্তু ফেসবুক থেকে ঠিকই শুনে থাকি। আমার কাছে আরও ঘটনা আছে, সামনে অবশ্যই কোনো একদিন পাঠাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি আমাদের জন্য। আমার ঘটনাটা যদি সিলেক্ট করেন তাহলে আমাকে মেইলে জানিয়ে দেবেন প্লিজ। ভূতবেলার সকল শ্রোতাদের আবারও মাহে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।